আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। তো আপনারা যারা 19তম নিবন্ধন প্রত্যাশী রসায়ন বিভাগের, অর্থাৎ কলেজে প্রভাষক এবং সহকারী শিক্ষক অথবা প্রদর্শক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে অম্লক্ষারকের মতবাদ এই বেসিকের উপরে প্রায় 55 মিনিটের একটি ক্লাস আপলোড করেছি। আমি আসলে আমার লেকচারগুলো 3টা স্টেপে সাজানোর চেষ্টা করেছি। প্রথম স্টেপে আসলে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার উপর বেসিক ক্লাস। যেমন আমার প্রথম ডেমো ক্লাসটা ছিল অম্লক্ষারকের মতবাদ, এটা প্রায় 55 মিনিটের একটা ক্লাস। আমার বিশ্বাস আপনি ওই ক্লাসে আমি যে 5টা অ্যাসিড ক্ষারকের 5টা মতবাদ, তারপরে অম্লত্ব, ক্ষারকত্ব, অনুবন্ধী, অম্ল অনুবন্ধী ক্ষারক নিয়ে আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে দেখলে আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আজকের ক্লাসে আমি যে আলোচনাটা করব সেটা হলো ওই বেসিকের উপর যে কিওয়ার্ডগুলো পরীক্ষায় যে বা এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে বা আসে ওইগুলোর উপর একটু ফোকাস দিব, দেন আমি আসলে এমসিকিউ সলভ করব। তাহলে আপনার একটা বেস্ট প্রস্তুতির জন্য অবশ্যই আগে আমার বেসিক ক্লাসটা করবেন, দেন আপনার এসে আমার কিওয়ার্ড এবং এমসিকিউ সলভিং ক্লাসটা করবেন। আমার বিশ্বাস আমি প্রত্যেকটা লেকচারের প্রায় 50টা এমসিকিউ আমি নিজে সলভ করিয়ে দেবো। তারপর আমি আমার কার্বন টিউটোরিয়াল পেজে ওই টপিকের উপর আরও 20 থেকে 30টা এমসিকিউ দিয়ে দিব, যাতে আপনারা নিজেদেরকে যাচাই করে নিতে পারেন এক্সামের মাধ্যমে। তো আমার মনে হয় আমাদের এই কোর্সে যদি যুক্ত হন, আপনার কমপ্লিট একটা আসলে গুছানো প্রস্তুতি সম্ভব এবং 19তম নিবন্ধন হয়তো আপনার জন্য সুখবর বয়ে আনবে এবং ভবিষ্যৎ কলিগ হিসাবে হয়তো আমি আপনাদের পাবো, সেই প্রত্যাশা। তাহলে চলুন আমরা আসলে ক্লাসটা শুরু করি। তো আমি ইতিমধ্যে অম্লক্ষারকের মতবাদের উপর বেসিক ক্লাসটা করে ফেলছি, প্রায় 55 মিনিটের একটা। আজকে আমি আসলে ওই টপিকের উপরে আমাদের কিওয়ার্ডগুলো আসলে কি, পরীক্ষায় আসার মতো ছোট ছোট প্রশ্নগুলো বা এমসিকিউগুলো কি হইতে পারে সেই বিষয়গুলো একটু দৃষ্টিগোচর করব, দেন আমি আসলে এমসিকিউ সলভিংয়ে যাব। আপনারা যারা আগের ক্লাসটা করবেন এবং এইটা দেখবেন এমসিকিউটা আসলে কত সহজ হয়, বুঝে বুঝে পড়তে পারবেন, কোনো মুখস্থ করা লাগবে না। আচ্ছা স্যার, তো এই জায়গায় যে এট এ গ্ল্যান্স মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অম্লক্ষারক মতবাদের আর কি। তাহলে চলেন লুইস ক্ষারকের সংকেত। তো লুইস ক্ষারকের সংকেত NH3। লুইস ক্ষারকের সংজ্ঞাটা কি মনে আছে? ইয়েস, লুইস ক্ষারক ছিল যারা ইলেকট্রন জোড় দান করতে পারে। আমরা জানি অ্যামোনিয়ার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে তারা কি লুইস ক্ষারক, শেষ। সুতরাং অ্যামোনিয়া একটা লুইস ক্ষারক, কথা ঠিক আছে। তারপরে দেখেন H2SO4 কোন পদার্থের উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে? স্যার দেখেন, আমরা জানি সালফিউরিক অ্যাসিড আসলে অ্যাসিড, কিন্তু আপনি জানেন কি, যদি দুইটি বা একাধিক অ্যাসিড থাকে বা দুইটি অ্যাসিড থাকে, তখন এই দুইটা অ্যাসিডের মধ্যে যে অ্যাসিডের তীব্রতা কম সে ক্ষারক হিসাবে আচরণ করবে, এবং যার তীব্রতা বেশি সে আসলে অ্যাসিড হিসাবে আচরণ করবে। তো আপনাকে বলছে যে সালফিউরিক অ্যাসিড কোন পদার্থের উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে। আচ্ছা স্যার, এর মানে কি সালফিউরিক অ্যাসিডের সাথে এমন একটা অ্যাসিড আছে যার তীব্রতা সালফিউরিক অ্যাসিড থেকে বেশি। আচ্ছা, তাইলে এই যে সালফিউরিক অ্যাসিড একটা অক্সি অ্যাসিড, এই অ্যাসিডটার নাম কি জানেন? পারক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড। এর মানে এই সালফিউরিক অ্যাসিড থেকে পারক্লোরিক অ্যাসিডের তীব্রতা বেশি। এখন প্রশ্ন হলো স্যার আমি আসলে তীব্রতা বুঝবো কিভাবে? অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। আমি যদি একটু বলি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর এটা হলো পারক্লোরিক অ্যাসিড HClO4। এই অক্সি অ্যাসিড সমূহের জারণমান কেন্দ্রীয় পরমাণুর জারণমানের উপর তাদের সক্রিয়তা নির্ভর করে। আমি যদি একটু সালফারের জারণমানটা বলতে, অক্সিজেন -2 × 4, আমাদের মুখস্থ হাইড্রোজেন +1 × 2। এই জায়গায় সালফারের জারণমানটা আসলে +6, এবং অনুরূপভাবে এই জায়গায় বলে ক্লোরিনের জারণমান +7। এই যে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণমান +7, এর মানে পারক্লোরিক অ্যাসিডের তীব্রতা বা সক্রিয়তা কার থেকে বেশি? সালফিউরিক অ্যাসিড থেকে বেশি। সুতরাং আমি বলছি যে দুইটা অ্যাসিড যদি থাকে, যার তীব্রতা বেশি সে হবে অ্যাসিড, আর যার তীব্রতা কম সে ক্ষারক হিসেবে আচরণ করবে। এর মানে সালফিউরিক অ্যাসিড কোন পদার্থের উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করবে? পারক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সে ক্ষারক হিসেবে আচরণ করবে। আচ্ছা, পরে দেখেন বিশুদ্ধ পানির পিএইচ মান 7, সেটা আমরা সবাই জানি, আর বলতে হচ্ছে না। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব 2। স্যার একেবারে সেম এক্সাম্পল দিয়ে আসলে আমার বেসিক ক্লাসে বলছে। তারপর আমি একটু বলি অম্লত্ব টেস্ট করার কি ছিল, আমাদের অ্যাসিডটা কি ছিল? HCl এর সাথে বিক্রিয়া। অর্থাৎ আমি ক্যালসিয়াম অক্সাইড, এটা ধাতুর অক্সাইড, তার সাথে যদি HCl এর বিক্রিয়া দিই তাহলে হবে কি?
ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি। দেখেন এই জায়গায় ক্লোরিন কয়টা, দুইটা দিলাম আমি একটু। এই যে ক্যালসিয়াম অক্সাইডকে প্রশমিত করতে আমার আসলে কি লাগছে, 2 মোল HCl লাগছে, সুতরাং তার অম্লত্ব 2। মনে আছে তো? এখন দেখেন M2O3 অক্সাইডটির অম্লত্ব কত, 6। Fe2O3 এর অম্লত্ব কত, 6। Al2O3 এর অম্লত্ব কত, 6। এখন আপনি বলবেন যে স্যার আমি কি এগুলো মুখস্থ করব? উত্তর হইল না, এগুলো আপনি মুখস্থ করবেন না। দেখেন Al2O3, Fe2O3, M2O3, M কি আমরা জানি, M যে কোনো একটা ধাতু কমন হিসেবে, তবে এই M, এই জায়গায় M এর জারণ মান কত সেটা তো আপনি বুঝতেছেন। দেখেন তো M2O3 মানে কি, অক্সিজেন -2 × 3, এই অংশ যদি -6 হয়, এই অংশ হবে কি +6। এই অংশ +6 হইলে একটার জারণ মান আসলে +3, অর্থাৎ +3 × 2, অর্থাৎ M এমন একটা ধাতু যার জারণ মান +3। এখন ধাতুর অক্সাইড, এগুলো কি অক্সাইড, ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড কি ধর্মী, ক্ষারধর্মী। এখন এই যে ক্ষারধর্মী, আমরা তাদের অম্লত্ব যাচাই করতে চাই, ক্ষারকের অম্লত্ব হয়, আপনি কি করবেন, সেই অম্লত্ব নির্ণয় অ্যাসিডের সাথে বিক্রিয়া করবেন, এই তিনটার একই ধরনের বিক্রিয়া দিবে। মনে করেন আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বললাম, Al2O3। আপনি অম্লত্ব যাচাই করার জন্য আসলে কার সাথে বিক্রিয়া দিবেন, এই যে HCl এর সাথে। কি হবে বলেন তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। আর কি হবে, ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিড বিক্রিয়া, লবণ এবং পানি হয় H2O। এখন আপনি সমতা সাধন করেন, স্যার এই জায়গায় অ্যালুমিনিয়াম কয়টা, দুইটা দিলাম আমি একটু। এখন দেখেন ক্লোরিন কয়টা হয়েছে, ক্লোরিন 3 × 2 = 6, এই জায়গায় 6। এর মানে কি 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমার প্রশমিত করতে 6 মোল কি লাগতেছে, 6 মোল HCl লাগতেছে, সুতরাং তার অম্লত্ব কি হবে, 6। অর্থাৎ এই তিনটার আনসার আসলে কি হবে, 6। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসেন স্যার, ক্ষারকের অম্লত্ব নির্ণয় করছিলাম, এখন কি করব, অম্লের ক্ষারকত্ব। অধাতুর অক্সাইড অম্লধর্মী আমরা জানি, তো ক্ষারকত্ব নির্ণয়ের, এবং ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব 3। কেমনে নির্ণয় করবেন, ক্ষারকত্ব নির্ণয়ের ইয়েটা কি ছিল, আমার কার সাথে বিক্রিয়া দিব, ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া দিব। আচ্ছা আমি ওইটা করাই দিই, মনে করেন কার্বন ডাইঅক্সাইড, তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলাম, মানে কৌষ্টিক সোডা বিক্রিয়া দিলে কি হবে, অধাতুর অক্সাইড অম্লধর্মী, আর ক্ষারক অ্যাসিড এবং ক্ষারকে বিক্রিয়া করে লবণ এবং পানি বানাবে। লবণটা হবে Na2CO3 আর সাথে হবে H2। দেখেন তো স্যার এই জায়গায় সোডিয়াম কয়টা, দুইটা, সামনে দিলাম আমি 2। সমাধান করেন তো, সমাধান হয়ে গেছে। আচ্ছা এখন আপনি কি দেখলেন, এই কার্বন ডাইঅক্সাইডকে প্রশমিত করতে আমার কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, কার্বন ডাইঅক্সাইডকে প্রশমিত করতে আমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। সুতরাং এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত হবে, 2। সেম এখন ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে আপনার 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, সুতরাং তার ক্ষারকত্ব কি হবে, 3। এটা আমি বেসিক ক্লাসে আলোচনা করছি, সমস্যা নেই। যে অম্ল যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল, এটা আমি বেসিকের নোটে বলছিলাম। অর্থাৎ কোনো একটা অম্ল যত বেশি শক্তিশালী হবে তার অনুবন্ধী ক্ষারকটা দুর্বল হবে, আর যদি ক্ষারকটা শক্তিশালী হয় তাহলে তার অনুবন্ধী অম্লটা কি হবে, দুর্বল হবে। আচ্ছা ফেরিক ক্লোরাইডকে বলা হয় লুইস অম্ল। তো লুইস অম্ল কারা, যাদের আসলে অষ্টক সংকুচিত আছে, যারা এই যে লুইস ক্ষারক কি ছিল, যারা ইলেকট্রন দিতে পারে, আর লুইস অম্ল হলো যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমরা জানি শুধু এটা না, এই যে ফেরিক ক্লোরাইড BF3, তারপরে BCl3, পরে SnCl2, AlCl3, এই যে আমরা AlCl3, কারণ অ্যালুমিনিয়াম ধাতু হওয়ার সত্ত্বেও সে কিন্তু আয়নিক যৌগ গঠন করে, সে করে সমযোজী বন্ধন। এই যে একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন যদি যুক্ত হয়, তার বহিস্তরে কিন্তু অষ্টক বিন্যাস লাভ হয় নাই, অ্যালুমিনিয়ামের সাথে 3 × 2 = 6 হয়েছে, তখন সে কি করতে পারে, ইলেকট্রন যোগ গ্রহণ করতে পারে, তারাই আসলে লুইস অম্ল। সেই সাপেক্ষে এইটা Fe ফেরিক ক্লোরাইড, কারণ ফেরিক ক্লোরাইড কেমনে, যে আয়রনের বহিস্তরে ডি অরবিটাল ফাঁকা আছে, ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে সেই ইলেকট্রন যোগ গ্রহণ করতে পারবে, তাই তারা লুইস অম্ল। এই সবগুলো লুইস অম্ল। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী, স্যার এটাও আমি পড়াইছি বেসিক ক্লাসে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, আমরা বলছিলাম যে কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী সেটা আমরা কিভাবে বুঝবো, কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী সেটা আমরা বোঝার জন্য কি করব, আগে দেখবো যে এই লবণটা, হ্যাঁ আমরা দেখি এই জায়গায় 3টা প্রশ্ন একই প্যাটার্নের, তাহলে আমরা যে কোনো একটা দেখি। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী, অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী। আমি যে কোনো একটা দিই, মনে হয় কপার সালফেটের জলীয় দ্রবণ যে অম্লধর্মী সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন, স্যার এই কপার সালফেট কোথা থেকে আসছে বলেন তো, এই কপার আসছে কপার হাইড্রোক্সাইড থেকে, কপার হাইড্রোক্সাইড থেকে, আর এই সালফেট আসছে সালফিউরিক অ্যাসিড থেকে।
এই সালফিউরিক অ্যাসিড এবং কপার হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আসলে কপার সালফেট লবণ এবং পানি হয়। স্যার এই কপার হাইড্রোক্সাইড অবস্থান্তর মৌলের হাইড্রোক্সাইডগুলো দুর্বল ক্ষারক, ওরা কি দুর্বল ক্ষারক। আর এটা কি সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। আমরা যেটা বলছিলাম এর মানে এই অম্লটা হবে, এই লবণটা হবে অম্লধর্মী, এই লবণটা হবে কি অম্লধর্মী। সেটার ব্যাখ্যা আমার বেসিক ক্লাসে দেওয়া আছে। তাহলে গেল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পিএইচ মান সম্ভাব্য 7 এর চেয়ে কি হবে, কম হবে। প্রশ্ন হলো কেন? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী। আপনি প্রশ্ন করবেন কেমনে স্যার? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটু খেয়াল করেন, AlCl3। বলেন তো এই অ্যালুমিনিয়াম কোথা থেকে আসছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে 3। আর এই ক্লোরিন কোথা থেকে আসছে? HCl থেকে। স্যার বেসিকে সব আলোচনা করে দেওয়া আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো তীব্র অ্যাসিড, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো অদ্রবণীয়, সে দুর্বল ক্ষারক। যেহেতু অ্যাসিডটা তীব্র, সুতরাং এটা অম্লধর্মী, সুতরাং সেটা অম্লধর্মী। আর অম্লধর্মীর পিএইচ মান কি হয়? 7 এর চেয়ে কম হয়, সুতরাং তার হ্যাঁ। এখন দেখেন সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়? দেখেন স্যার এই যে সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, কোস্টিক সোডা থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। আর এই কার্বনেট আসছে কার্বনিক অ্যাসিড থেকে, H2CO3। কার্বনিক অ্যাসিড দুর্বল, আমরা খাইতে পারি সফট ড্রিঙ্কসে। যেহেতু এটা দুর্বল অম্ল আর এটা হলো তীব্র ক্ষারক, এটা লবণটা হবে কি ক্ষারধর্মী, বেসিকে আলোচনা করা আছে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিরপেক্ষ। প্রশ্ন হলো হ্যাঁ স্যার এই যে সোডিয়াম ক্লোরাইড NaCl, এই সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটা তীব্র ক্ষারক, তীব্র ক্ষারক। আর এই যে Clটা এটা আসছে HCl থেকে, এটা তীব্র অম্ল। তীব্র ক্ষার এবং তীব্র অম্লের বিক্রিয়ায়, তীব্র ক্ষার এবং তীব্র অম্লের বিক্রিয়ায় যে লবণ হবে সেটা হবে নিরপেক্ষ। মৃদু ক্ষার আর মৃদু অম্লের বিক্রিয়ায় যে লবণ হবে সেটা নিরপেক্ষ। বুঝতে পারছি? আমার বেসিক ক্লাসে এটা আলোচনা সুন্দর করে দেয়া আছে। আশা করি আমরা ওই ক্লাসের পরে এই টপিক থেকে, অম্ল ক্ষারকের মতবাদ থেকে কিওয়ার্ডগুলো কি সেটা আমরা বুঝতে পারছি। এখন চলেন আমরা অন্য একটা ইয়েতে দেখব, আর একটা কিওয়ার্ড দেখব, তারপর আসলে আমরা এমসিকিউতে চলে যাব। ওকে, এখন আমরা আরো কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানবো, তারপরে আসলে আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। এগুলো শুধু আমার বেসিক ক্লাসে আলোচনা করা আছে, তারপর আমি শুধু একটু আপনাদের রিমাইন্ড করে চলে যাব। আচ্ছা দেখেন, আণবিক অম্ল, আণবিক অম্ল মানে অ্যাসিডগুলো আর কি, কি কি হাইড্রোজেন আয়োডাইড, এই যে এগুলো বলে হাইড্রা অ্যাসিড। কি অ্যাসিড? হাইড্রা অ্যাসিড, ওই যে হেলোজোয়িক অ্যাসিড আর কি। পরে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো আণবিক অ্যাসিড মানে অণুটা। আমরা তো এই জায়গায় অম্ল লুইস মতবাদ পড়ছি, আর্হেনিয়াস মতবাদ পড়ছি, ব্রনস্টেড ও লাউরি মতবাদ পড়ছি। এই জায়গায় কি পড়ছি? যে কোনো একটা আয়নও কি হইতে পারে? অ্যাসিড হইতে পারে। তো এই জায়গায় বলছে যে আণবিক অম্ল হইলো, এই কিছু এক্সাম্পল দেওয়া আছে। ক্যাটায়নিক অম্ল অর্থাৎ আয়নগুলা ধনাত্মক বা ঋণাত্মক, যে ফর এক্সাম্পল Cu2+, সে কি করতে পারবে? অন্য পদার্থ হতে কি করতে পারবে? ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, পারবে। তারপরে যে NH4+, সে NH4+ কি করতে পারবে? সে কি করতে পারবে? প্রোটন ত্যাগ করতে পারবে, অ্যামোনিয়া হবে আর সাথে হবে H+। তো যারা H+ ত্যাগ করবে তারা কি? অম্ল। তে অম্লের মধ্যে আণবিক অম্ল বা নিরপেক্ষ অম্ল হয়, তারপর ক্যাটায়নিক অম্ল হয়, ক্যাটায়নিক অম্ল। তো এই যে অম্লটা, এটা কিসের মতবাদ অনুযায়ী? ব্রনস্টেড মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড ও লাউরি মত অনুযায়ী যারা প্রোটন দান করতে পারে তারা অম্ল। এই যে Cu2+, এটা অম্ল কোন সংজ্ঞা অনুযায়ী? লুইস মতবাদ, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। লুইস মতবাদ অনুযায়ী কপার ইলেকট্রন জোড় কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আচ্ছা, অ্যানায়নিক অম্ল, অম্ল যে খালি নিরপেক্ষ এবং ক্যাটায়ন হবে তা না, অ্যানায়নিক ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নগুলো অম্ল হইতে পারে। যেমন বাইসালফেট, সে কি করবে? সে আর একটা প্রোটন ত্যাগ করে H+ আর সালফেট হইল, সেটাও তো কি বলেন তো? ব্রনস্টেড অম্ল। যারা প্রোটন দান করতে পারে তারাই অম্ল। পরে আণবিক ক্ষারক, সেম নিরপেক্ষ ক্ষারক আছে, অ্যামোনিয়া, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে ইত্যাদি। তারপর ক্যাটায়নিক ক্ষারক অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্ষারকও আছে, অ্যানায়নিক ক্ষারক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আছে। এখন আসেন এই জায়গার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আসলে এই টপিকগুলো, এই জন্য আসলে আমি এগুলো রাখছি আপনাদের। মনোপ্রোটিক অম্ল, যারা একটি মাত্র প্রোটন ত্যাগ করবো তারাই আসলে মনোপ্রোটিক অম্ল। এই যে HCl কি করে বলেন তো? পানির মধ্যে দিলে সে H+ হবে, Cl- হবে, যেহেতু তার মধ্যে প্রতিস্থাপন হাইড্রোজেন একটা, সুতরাং সে মনোপ্রোটিক অম্ল। তারপরে এই যে
HNO3, সেও আসলে একটা H প্লাস উৎপন্ন করবে, সে মনোপ্রোটিক অম্ল। পলিপ্রোটিক অম্ল, যাদের মধ্যে আসলে একের অধিক কি থাকবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, যেমন সালফিউরিক অ্যাসিড 2টা H প্লাস উৎপন্ন করে, ফসফরিক অ্যাসিড 3টা করে। তারপরে মনোপ্রোটিক ক্ষারক, যারা একটি OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তারা একটি OH মাইনাস উৎপন্ন করবে। পলিপ্রোটিক ক্ষারক কি, যারা একাধিক OH মাইনাস উৎপন্ন করবে। ওই যে যেমন ফেরিক, কিন্তু এখন প্রশ্ন রয়েছে কপার অক্সাইড তো কি করবে না, পলিপ্রোটিক ক্ষারক, সে তো OH মাইনাস উৎপন্ন করবে না। আপনি কপার অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া দিলে কপার হাইড্রোক্সাইড হবে, সেই ক্ষেত্রে সে 2টা OH মাইনাস কি করবে, ত্যাগ করবে। এখন আসেন অ্যাসিডের মধ্যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, বারবার এমসিকিউতে পাবেন। এক ক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, এক অ্যাসিডীয় ক্ষার, এক অ্যাসিডীয় ক্ষার। ওকে স্যার, এক ক্ষারকীয় অ্যাসিড, যারা যে সকল অ্যাসিড কি করবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা, তারা আসলে কি এক ক্ষারকীয় অ্যাসিড। তবে আমি আপনাদের এই আমার বেসিক ক্লাসে বলছিলাম ব্যতিক্রম পরীক্ষায় আসার জন্য এক ক্ষারকীয় অ্যাসিডের মধ্যে ব্যতিক্রম হলো বুরিক অ্যাসিড। কি অ্যাসিড? বুরিক অ্যাসিড। তারপরে যে বুরিক অ্যাসিড কিন্তু আসলে একাধিক H3BO3, এই যে বুরিক অ্যাসিডের মধ্যে 3টা হাইড্রোজেন থাকলেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কিন্তু একটা। তারপরে আরেকটা অ্যাসিড আছে, আমরা পড়ব হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2, এটার মধ্যে 3টা হাইড্রোজেন থাকলেও তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কিন্তু একটা। সুতরাং আপনি এটা মনে রাখবেন যে এই দুইটাই ব্যতিক্রম এইগুলোর মধ্যে, এক ক্ষারকীয় অ্যাসিড। এখন আসেন দ্বিক্ষারকীয় অ্যাসিড। কি অ্যাসিড? যারা 2টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ত্যাগ করবে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড আসলে 2টা আয়ন উৎপন্ন করবে, সালফিউরাসে 2টা করবে, কার্বনিকও 2টা করবে। ব্যতিক্রম এটা ফসফরাস অ্যাসিড, H3PO3, এটা ফসফরাস অ্যাসিড। এই ফসফরাস অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2টা, মনে রাখবেন এটা স্টার চিহ্ন, এগুলো আসলে স্টার, মানে ব্যতিক্রম যেগুলো আছে এগুলো পরীক্ষায় আসার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ফসফরাস, এই যে ফসফরাস অ্যাসিড। তারপর আরেকটা জিনিস, এই যে এইটা আপনি চিনেন কিনা, এটা হলো গিয়া COOH, এটা কিন্তু দ্বিক্ষারকীয় অ্যাসিড, কারণ এর মধ্যে 2টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এটাকে আমরা অক্সালিক অ্যাসিডও বলতে পারি। ফসফরাস অ্যাসিড H3PO2, এই আমি বলছিলাম যে ফসফরাস অ্যাসিড ব্যতিক্রম। পরে অ্যামোনিয়াম আর্সেন, এটা আমি আসলে আর্সেনিয়াম অ্যাসিড, এটা আমি আসলে আমার বেসিক ক্লাসে বলছি। তারপরে পারায়োডিক অ্যাসিড বেসিক ক্লাসে দেওয়া আছে। ত্রিকারকীয় অ্যাসিড, এটা ত্রিকারকীয় কেন, সে আসলে কি করবে, H3PO4, সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। আর এটার মধ্যে প্রতিস্থাপন 3টার জন্য সে ত্রিকারকীয় অ্যাসিড। এক কারকীয়, এক অ্যাসিডীয় ক্ষার কি, যারা 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। দ্বি অ্যাসিডীয় ক্ষার কি, যারা 2 মোল HCl এর সাথে আসলে কি করবে, বিক্রিয়া করবে। এটা জাস্ট আমরা কিওয়ার্ড দিয়ে এক নজরে দেখে নিলাম। এখন চলেন আমরা আসলে এমসিকিউ সে সলভ করলে আসলে মূল মজাটা আমরা বুঝতে পারবো। আমরা অম্লক্ষারক মতবাদের উপর বেসিক ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট বা কিওয়ার্ড ক্লাসটা করার পর এখন আসলে আমরা এমসিকিউ সলভিংয়ে যাব, অর্থাৎ আমাদের মূল কাজ। আমরা 19তম নিবন্ধনে আসলে যে জিনিসটা আসলে ফেস করব। এখন এই জায়গায় আসলে নির্ভর করবে আমি আপনাদের কতটুকু পড়াইতে পারছি এবং আপনারা আসলে কতটুকু ক্লাস থেকে রিসিভ করতে পারছেন। তাহলে চলুন আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছি, দেখেন কোনটি আর্হেনিয়াস অ্যাসিড। আমি কি বেসিকে পড়াইছি না স্যার যে আর্হেনিয়াস অ্যাসিড কাকে বলে? সংজ্ঞাটা কি মনে আছে? যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে তাদেরকে আর্হেনিয়াস অ্যাসিড বলে। দেখেন তো স্যার, এটার মধ্যে আর্হেনিয়াস অ্যাসিড কিন্তু H+ উৎপন্ন করবে। দেখেন স্যার, আমি এই জায়গায় একটা এমসিকিউ পড়াচ্ছি, মানে আমি চাইলে এটার আনসার আসলে সি। এটার আনসার আসলে কি সি, আমি বলে দিতে পারতাম, কিন্তু না। আসলে এমসিকিউ আপনি কিভাবে পড়বেন স্যার? আমি এই যে একটা এমসিকিউ পড়তেছি, আপনি মনে করতে হবে যে এই জায়গায় আসলে 4টা এমসিকিউ পড়তেছি, অর্থাৎ এই জায়গায় 5টা এমসিকিউ মানে চারপাশে 20টা এমসিকিউ। ওইভাবে আসলে পড়াশোনাটা করা লাগবে, বুঝতে পারছি? অর্থাৎ প্রত্যেকটা কারণ জেনে জেনে আসলে পড়তে হবে। তাহলে চলুন, কোনটি আর্হেনিয়াস অ্যাসিড? আমরা আসলে বেসিক ক্লাসে বলছিলাম হাইড্রোজেনজারী যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ উৎপন্ন করবে, কারণ হাইড্রোজেন না থাকলে তো সে H+ উৎপন্ন করতে পারবে না। এর মানে এই প্রথম 2টা অপশন তো এমনি হচ্ছে না, তাই তো? তারপরে আমার শেষের 2টা অপশনে হাইড্রোজেন আছে, কিন্তু এই জায়গায় দেখেন ব্র্যাকেটে সুন্দর করে গ্যাস লেখা আছে। তো আমরা তো জানি
আর্হেনিয়াস মতবাদ আসলে জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এর মানে এই তিনটা হচ্ছে না, এইটা হচ্ছে। এই জায়গায় যেহেতু গ্যাস কোনো কিছু দেয় নাই, তাই আমরা এটাকে ধরবো হাইড্রোজেনধারী পদার্থ, সে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারবে। হাইড্রোজেন সায়ানাইড, এই হাইড্রোজেন বিয়োজিত হয়ে H+ এবং সে কি করবে, এই সায়ানাইড বিয়োজিত হইয়া পানিতে দিলে সে H+ এবং Cn- আয়ন উৎপন্ন করবে। সুতরাং সে আর্হেনিয়াস অম্ল। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে চলেন আমাদের এক শেষ 2 নাম্বার। কোন মতবাদ অনুযায়ী অ্যামোনিয়া ক্ষার নয়? স্যার আমরা ক্ষার কিন্তু লুইস মতবাদ অনুযায়ী একটু আগে আমরা পড়ে আসছি যে অ্যামোনিয়া ক্ষার, সে মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারবে। কিন্তু কোন মতবাদ অনুযায়ী আসলে অ্যামোনিয়া ক্ষার না? লুইস মতবাদ অনুযায়ী সে ক্ষার। কিন্তু আর্হেনিয়াসে কি বলছিল? যারা জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করতে পারে। তো এই জায়গায় কি OH আছে স্যার? OH আছে? নাই। সুতরাং সে আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী সে কি না? ক্ষার না। তো এই জায়গায় আমার আনসার কি হচ্ছে বলেন তো? আর্হেনিয়াস মতবাদ। এখন লুইস মতবাদ অনুযায়ী সে ক্ষার, কারণ সে অন্য পদার্থকে একজোড়া ইলেকট্রন দিতে পারবে। লুইস মতবাদ তো সেটাই বলছিল। এর মানে এই জায়গায় লুইস মতবাদ আমার হবে না, কারণ লুইস মতবাদ সে ক্ষার। ব্রনস্টেড মতবাদ কি? যারা প্রোটন গ্রহণ করতে পারে। ইয়েস স্যার, এই অ্যামোনিয়া কিন্তু প্রোটন গ্রহণ করে। এই যে অ্যামোনিয়া, সে কি করবে? অন্য প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম হবে স্যার। এই যে ব্রনস্টেড মতবাদ অনুযায়ী যারা অন্য পদার্থতে প্রোটন গ্রহণ করে তারা আসলে ক্ষার। তাইলে ব্রনস্টেড মতবাদ অনুযায়ী সে আসলে ক্ষার। ব্রনস্টেড এবং লাউরি, আর ব্রনস্টেড আর লাউরি মতবাদ তো সেমই। সুতরাং আমার আনসার হচ্ছে কি? আর্হেনিয়াস মতবাদ। বুঝতে পারছি? এই যে স্যার, আমি চাইলেই কিন্তু আমি আপনাকে আনসারটা বলে দিয়ে দিতে পারতাম, কিন্তু অন্য মতবাদগুলো যাতে আপনার রিভিশন হয়ে যায়। কারণ এমসিকিউটা আপনার যদি কনসেপ্ট জানা থাকে তো যেভাবেই আসুক না কেন পারা যাবে। এখন আসেন, কোনটির অম্লধর্ম ব্যাখ্যায় আর্হেনিয়াস মতবাদ ব্যর্থ হয়েছে? তা আর্হেনিয়াস মতবাদের বেসিকটা যদি আপনি জানেন, যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে অথবা OH- আয়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণ, তাই তো? কোনটির অম্লধর্ম ব্যাখ্যায় আর্হেনিয়াস মতবাদ ব্যর্থ হয়েছে? আর্হেনিয়াস মতবাদে হাইড্রোজেন থাকা বাধ্যতামূলক ছিল। এখন দেখেন, এই যে সালফার ডাইঅক্সাইড, তার মধ্যে হাইড্রোজেন নাই, কিন্তু সে অম্লধর্মী। এখন আপনার প্রশ্নটা কেন? কি অম্ল? সে আসলে লুইস অম্ল। সে কি করে জানেন? ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। সে কি করতে পারে? ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। আর ওই যে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে বিধায় সে লুইস অম্ল। আর কোনটির অম্লধর্ম ব্যাখ্যায় আর্হেনিয়াস মতবাদ ব্যর্থ? অর্থাৎ যাদের মধ্যে হাইড্রোজেন নাই তাদের অম্লধর্মতে ব্যাখ্যা করতে আসলে কি হবে? আর্হেনিয়াস মতবাদ ব্যর্থ হবে। অর্থাৎ এইগুলোর মধ্যে হাইড্রোজেন আছে, সুতরাং এই ক্ষেত্রে আর্হেনিয়াস মতবাদ ঠিক আছে। আনসার হবে কি? সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ আমার এই তিনটা হচ্ছে না, কারণ তাদের মধ্যে হাইড্রোজেন আছে। এই শর্তটি আসলে হচ্ছে না। পরে আসেন, হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH- পানি, এই প্রশমন বিক্রিয়াটি, হ্যাঁ আমি কিন্তু আসলে রেফারেন্সগুলো দিয়ে দিছি কোন বই থেকে আসলে আমি কোন ডাটাটা নিয়েছি। আচ্ছা, তো এই প্রশমন বিক্রিয়াটি আসলে কোন প্রশমন বিক্রিয়া? এটা কি লুইস প্রশমন, আর্হেনিয়াস প্রশমন, ব্রনস্টেড প্রশমন বা লুইস ব্রনস্টেড প্রশমন? বলেন তো আপনারা একটু মনোযোগ সহকারে একটু চিন্তা করে বলেন তো, পারেন কিনা? আপনি বেসিকের সেই ইয়েগুলো মনে করেন, আমাদের সংজ্ঞাগুলা মনে করেন। ওই জায়গায় কি ছিল? ব্রনস্টেড মতবাদে কি ছিল? যারা প্রোটন ত্যাগ করে এবং অন্য পদার্থ প্রোটন গ্রহণ করে। এই হাইড্রোনিয়াম আয়ন মানে কি স্যার? এই হাইড্রোনিয়াম আয়ন হইল H3O+। এই হাইড্রোনিয়াম অর্থ হইল সে H+ আর H2O। এই হাইড্রোনিয়াম আয়নে ত্যাগ করে পানি হবে আর H+ হবে। তো যারা প্রোটন দান করতে পারে সে অম্ল, সুতরাং সে অম্ল। সে কি? অম্ল। আর যে প্রোটন গ্রহণ করতে পারতে সে ক্ষারক। তো এই জায়গায় OH- প্রোটন কি করছে? গ্রহণ করছে করে H2O হয়েছে, হবে, সমস্যা নেই। তাইলে কি এই জায়গায় আসলে ব্রনস্টেড এবং লাউরি মতবাদ, অর্থাৎ ব্রনস্টেড মতবাদ, এই জায়গায় তো লাউরি নাই, সুতরাং ব্রনস্টেড প্রশমন। এই প্রশমনটা কি? ব্রনস্টেড বা লাউরি মতবাদ অনুযায়ী প্রশমন। এখন আসেন স্যার, সবচেয়ে শক্তিশালী ব্রনস্টেড ক্ষার কোনটি? এখন এইটা কিভাবে বুঝবেন? সবচেয়ে শক্তিশালী ব্রনস্টেড ক্ষার, আনসার আসলে আমার
সিএলও মাইনাস। এখন আপনি বলবেন স্যার আমি বুঝলাম কিভাবে? স্যার ব্রনস্টেড কার কাকে বলে বলেন তো? ব্রনস্টেড কার্ড ছিল যারা প্রোটন গ্রহণ করতে পারে। আসলে ও কিন্তু প্রোটন গ্রহণ করতে পারবে, যেহেতু মাইনাস HClO, সেও কিন্তু ClO2 মাইনাস, সেও কিন্তু আসলে প্রোটন গ্রহণ করতে পারবে একটা, তারপরে সেও কিন্তু একটা গ্রহণ করতে পারবে, সেও প্রোটন গ্রহণ করতে পারবে HClO4। বুঝতে পারছি? তাহলে উনি তো বলছে যে সবচেয়ে শক্তিশালী ব্রনস্টেড ক্ষার কোনটি? এই সবগুলাই ক্ষার, যেহেতু তারা প্রোটন গ্রহণ করতে পারে। ক্ষার গঠন কইরা সে কি হয়েছে? অম্ল হয়েছে। স্যার আমি কি একটা ওই যে আপনাদের অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারের মধ্যে পড়াইছিলাম না? যদি আমার ক্ষারটা এই যে অনুবন্ধী যুগল আছে, এই অনুবন্ধী যুগলের মধ্যে যদি অ্যাসিডটা আমার সবল হয় তো ক্ষারটা হবে দুর্বল, আর ক্ষারটা যদি সবল হয় অ্যাসিডটা হবে কি? দুর্বল। স্যার তাইলে কি এই ক্ষারকের অনুবন্ধী অম্ল এটা অনুবন্ধী যুগল, এটা অনুবন্ধী যুগল, এটা অনুবন্ধী যুগল। বেসিক ক্লাসে অনুবন্ধীর সংজ্ঞা টঙ্গা আমি দিয়ে দিছিলাম। এখন আসেন, আপনি এই অ্যাসিডগুলোকে আমরা বলি অক্সি অ্যাসিড, এটার নাম পারক্লোরিক অ্যাসিড। অক্সি অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে স্যার? বলছিলাম আমরা কিন্তু কিওয়ার্ডে একটা প্রশ্ন পড়ছিলাম, ওই যে পারক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। অক্সি অ্যাসিডের তীব্রতা নির্ভর করবে স্যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। তো এদের মধ্যে সবচেয়ে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এই ক্লোরিনের হইল জারণ মান +7। +7 কেমনে হয়? ওই যে অক্সিজেনের হইল -2 × 4 -8, হাইড্রোজেনের হইল +1। তো এই জায়গায় বাকি শূন্য হইতে কি লাগে? -8, এই যে -8 আর হইছে +1, শূন্য হইতে লাগে +7, অর্থাৎ এই জায়গায় ক্লোরিনের জারণ মানটা +7। এই অ্যাসিডগুলোর মধ্যে এই অ্যাসিডটার তীব্রতা কি হবে? বেশি হবে। আর দেখেন তো এই জায়গায় অক্সিজেনের জারণ মান হলো -2, হাইড্রোজেনের +1, অর্থাৎ শূন্য হইতে ক্লোরিনের জারণ মান +1, অর্থাৎ এই জায়গায় ক্লোরিনের জারণ মান হইল 1। এর মানে এই অ্যাসিডটা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিডের যে ক্ষার হবে সেটা দুর্বল ক্ষার হবে। এইগুলা মাঝামাঝি হবে, আমি এটা বাদেই দিলাম। তো এই ক্ষারটা কি? দুর্বল ক্ষার। আর এই যে স্যার এই অ্যাসিডের মধ্যে তার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে কম, এই জায়গায় কিন্তু কম। এই জায়গায় কত হবে? ক্লোরিনের জারণ মানটা হবে -2 × 2, এই জায়গায় +1, তে -4 +1, শূন্য হইতে আমার লাগে আসলে +3, এই জায়গায় -2 × 3 -6 +1, এই জায়গায় হবে +5। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এই পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্লোরিনের জারণ মানটা সবচেয়ে বেশি, তাই তার অনুবন্ধী ক্ষারটা হবে দুর্বল। আর এই জায়গায় এই অ্যাসিডের মধ্যে ক্লোরিনের জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কম, সুতরাং এটা দুর্বল অ্যাসিড, সুতরাং ক্ষারটা হবে কি? তীব্র। আশা করি বুঝতে পারছি। দেখছেন স্যার আসলে এই একটা এমসিকিউর মধ্যে অনেকগুলা জিনিস আমরা জানতে পারছি। এইভাবে যদি আমরা আসলে এমসিকিউগুলো সলভ করি, আমার মনে হয় আমাদের জন্য 19তম নিবন্ধনে ভালো করা সম্ভব। শুধু নিবন্ধন না, আপনার কেমিস্ট্রিতে আসলে কনসেপ্টগুলো ক্লিয়ার করাও সম্ভব। আচ্ছা, তাহলে চলুন আমরা পরবর্তী অংশটা দেখি। কোনটি উভধর্মী আয়ন হিসেবে আচরণ করবে? উভধর্মী আয়ন কি? ইয়েস স্যার, উভধর্মী আয়নটা দেখেন, আমরা যদি এই বাইকার্বনের কথা বলি, বাইকার্বনেট সে কি করে? একটা প্রোটন ত্যাগ কইরা H+ ত্যাগ কইরা কার্বনেট আইন CO3 2-। যারা প্রোটন ত্যাগ করে তারা কি? অম্ল, সুতরাং একবার সে অম্ল হিসেবে আচরণ করলো। আবার CO3-, সে আবার একটা প্রোটন গ্রহণ কইরা কার্বনিক অ্যাসিড হইতে পারে H2CO3, সুতরাং ওই জায়গায় সে অম্ল হিসেবে কাজ করছে, এই জায়গায় সে ক্ষারক হিসেবে কাজ করছে, সুতরাং বাইকার্বনেট আসলে উভধর্মী। তো এই জায়গায় বাইকার্বনেট যদি থাকে সেটা উভধর্মী। কোনটি উভধর্মী আয়ন হিসেবে আচরণ করে? অবশ্যই বাইকার্বনেট। এখন আপনার আরেকটা প্রশ্ন হইতে পারে, স্যার এই জায়গায় ওইটা কেন হইল না? ওইটা কেন হইল না? স্যার এটার নাম কি? ফসফরাস অ্যাসিড। কি অ্যাসিড? ফসফরাস অ্যাসিড। এই ফসফরাস অ্যাসিডের মধ্যে আমরা বলছিলাম প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আসলে কটা? 2টা। ফসফরাস অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ছিল 2টা। সে 2টা ত্যাগ করে ফেলেছে, সে আর আরেকটা ত্যাগ করতে পারবে না, সুতরাং সে উভধর্মী হিসেবে, সে শুধু গ্রহণ করতে পারবে। তো গ্রহণ করলে সে আসলে কি?
ক্ষারক হিসেবে আচরণ করবে, সেটা অম্ল হিসেবে আচরণ করতে পারবে না। এটা ব্যতিক্রমের মধ্যে ছিল, আমি বলে দিছিলাম আপনাদের। তাইলে আমার আনসার কোন উভধর্মী আয়ন হিসেবে আচরণ করবে? ওরা শুধু প্রোটন গ্রহণ করতে পারবে, ওরা ত্যাগ করতে পারবে না, ওরা গ্রহণ করতে পারবে। শুধু এই জায়গায় একটা সম্ভাবনা ছিল যে হাইড্রোজেন তো একটা ত্যাগ করে দিলে সে অম্ল হইতে পারতো, ওরা গ্রহণ তো করতেই পারবে। কিন্তু আমরা জানি যে ফসফরাস অ্যাসিড তার প্রতিস্থাপনে হাইড্রোজেন কয়টা? 2টা। সে কিন্তু ওই যে ফসফরাস অ্যাসিড কি H3PO3, সে সর্বোচ্চ 2টা ত্যাগ করতে পারে, কারণ তার কি ছিল? ক্ষারকত্ব 2 ছিল। এর ক্ষারকত্ব কি ছিল? 2 ছিল, মনে আছে কিনা? ব্যতিক্রমে আমি স্টার চিহ্ন দিয়ে বলছিলাম। সে আর ত্যাগ করতে পারবে না, সুতরাং সে আর অম্ল হিসেবে আচরণ করতে পারবে না, সে ক্ষারক হিসেবে আচরণ করবে। কিন্তু বাইকার্বনেট সে অম্ল হিসেবে আচরণ করবে, ক্ষার হিসেবে, সুতরাং সে উভধর্মী। অনুরূপভাবে বাইসালফেটও কিন্তু উভধর্মী হয়। ওকে স্যার, আপনাকে এই ব্যতিক্রমটার দিকে ফোকাস রাখতে হবে। নিচের কোনটি শুধু ব্রনস্টেড ক্ষার হিসেবে আচরণ করে কিন্তু অ্যাসিড হিসেবে নয়? ব্রনস্টেড ক্ষার মানে যারা প্রোটন গ্রহণ করবে, ত্যাগ করতে পারবে না। প্রোটন গ্রহণ করবে, ত্যাগ করতে পারবে না, প্রোটন গ্রহণ করবে, ত্যাগ করতে পারবে না। এই দেখেন ফসফরাস অ্যাসিড এই জায়গায় আগে কি করছিল? সে 2টাই ত্যাগ করে ফেলছিল, কিন্তু এই জায়গায় একটা ত্যাগ করছে, PO3-, সুতরাং সে আরেকটা ত্যাগ করতে পারবে। বাইকার্বনেট আরেকটা ত্যাগ করতে পারবে। তারপরে আমরা বলছিলাম কি, নিচের কোনটি শুধু ব্রনস্টেড ক্ষার হিসেবে আচরণ করবে? হ্যাঁ, ফসফরিক অ্যাসিড, সেও কিন্তু আরেকটা ত্যাগ করতে পারবে। এই যে স্যার হাইপোফসফরাস যেটাকে আমরা বলছিলাম, সেটা আসলে এক ক্ষারকীয়, সেটা আর কি করতে পারবে না? প্রোটন ত্যাগ করতে পারবে না। হাইপোফসফরাস কিন্তু স্যার আমাদের হাইপোফসফরাস H3PO2, এটা হাইপোফসফরাস কিন্তু এক ক্ষারকীয়। এটাও কিন্তু আমি ব্যতিক্রম বলে আপনাকে স্টার চিহ্ন দিয়ে দেখাইছিলাম। ব্যতিক্রম হাইপোফসফরাস, দেখছেন? ওই যে ব্যতিক্রম যেগুলো, এগুলো আপনার পরীক্ষায় আসে। সুতরাং এই জায়গায় আমার কারেক্ট আনসার হবে এইটা, কারেক্ট আনসার হবে এইটা। আমরা ক্লাস শেষে সুন্দর করে পিডিএফও দিয়ে দিব, প্রবলেম নাই। কোনটি আর্হেনিয়াস অ্যাসিড? ওই যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, তো তাদের মধ্যে তো H নাই, এটার মধ্যে H নাই, এটার মধ্যে H নাই, এটার মধ্যে H নাই, তার মানে এইটা আনসার। নিচের কোনটি লুইস অ্যাসিড কিন্তু ব্রনস্টেড অ্যাসিড নয়? লুইস অ্যাসিড কি ছিল? লুইস কি করছিল মনে আছে বেসিক ক্লাসটা? যারা ইলেকট্রন জোড় দিবে তারা ক্ষারক, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে তারা অম্ল। ইলেকট্রন জোড় যারা গ্রহণ করবে, তো ওই জায়গায় ওই যে স্যার অষ্টক সংকুচিত যৌগ BF3, আমি বলছিলাম BF3, BCl3, পরে SnCl2, পরে FeCl3, এগুলো আসলে কি? লুইস অম্ল। কিন্তু ব্রনস্টেড না। ব্রনস্টেড হয়ে দিলে কি করতে হবে? প্রোটন ত্যাগ করতে হবে, যেহেতু প্রোটন নাই, ক্ষারকের ইলেকট্রন দিয়ে আসলে বর্ণনাটা দিতে হবে। নিচের কোনটি লুইস অ্যাসিড কিন্তু ব্রনস্টেড অ্যাসিড নয়? লুইস অ্যাসিড কিন্তু ব্রনস্টেড অ্যাসিড নয়। ওই যে লুইস অ্যাসিডের সিরিয়ালটা মনে রাখলেই তো হচ্ছে। যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একেবারে আমি চিত্র এঁকে বলছিলাম, এই যে স্যার, যে অ্যালুমিনিয়াম আসলে কি ধাতু হইল, সে আয়নিক যৌগ গঠন করে, সে সমযোজী বন্ধন গঠন করে। এই যে তে অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য কয়টা ইলেকট্রন? রিপিট হয়ে যাচ্ছে না? দেখছেন স্যার, আমি যা ক্লাসে পড়াইছিলাম বেসিকে, এই প্রশ্নগুলাই কিন্তু আসে। এগুলা এই 49তম BCS এ বলেন, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে যারা বুয়েট মেডিকেলে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, এই প্রশ্নগুলো, এর বাইরে আসলে প্রশ্ন হয় না। এই যেটা অষ্টক সংকুচিত যৌগ, সুতরাং সে কি? লুইস অম্ল। তাইলে নিচের কোনটি লুইস অ্যাসিড কিন্তু ব্রনস্টেড অ্যাসিড নয়? সেটা আনসার হবে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আশা করি আমরা সেটাও বুঝতে পারছি। এইগুলা দেখি। 11 নম্বর যে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ক্লোরাইড, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। আসলে এই বিক্রিয়াটিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আচরণ করছে কি হিসাবে? আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে আমরা জানি কি, একটু আগে বলছিলাম লুইস অম্ল। সে কি? লুইস অম্ল। কেন? সেই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। ওই ইলেকট্রন জোড় কই পাইছে জানেন? এই ক্লোরাইড মাইনাস কি, তাদের মধ্যে এর অষ্টক পূরণ আছে, এটা তো আমরা জানি। কোনো ক্লোরিনের বৈশিষ্ট্য 7টা, সে আরেকটা গ্রহণ করছে বিদায় তো সে মাইনাস হয়েছে। তো সে কি করে? ওই যে তার ঘাটতি আছে, সে ইলেকট্রন জোড় গ্রহণ করে, সুতরাং সে অম্ল হিসেবে কাজ করছে। কি অম্ল? লুইস অম্ল। সে আচরণ করছে লুইস অম্ল বা লুইস অ্যাসিড। আনসার হবে এইটা। দেখছেন স্যার কেমনে? বেসিক না জানলে স্যার আপনারা এই ভুলটা কইরেন না। আমি অনেক বিভিন্ন কোচিং সেন্টার দেখছি বা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম দেখছি, সবাই কেবল কানি জানি MCQ ফোকাস দিচ্ছে না। আপনি বেসিক না জানলে স্যার MCQ কত মুখস্থ করবেন? শত শত মুখস্থ করে কোনো লাভ নাই। হুবহু এগুলো নাও আসতে পারে, এই অপশনটা চেঞ্জ করে দিয়ে আসতে পারে। 50তম BCS এর প্রশ্ন নেওয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, বেসিক আপনার সাথে কখনো প্রতারণা করবে না।
এমসিকিউ আপনার সাথে প্রতারণা করতে পারে, ভুল করলে অপশন কাটা যাবে 0.25 বা 0.5 কাটা যাবে, কিন্তু বেসিক আপনার সাথে প্রতারণা করবে না, মনে রাখবেন। অর্থাৎ ভালো রেজাল্ট করতে হলে, সফল হইতে হলে এর কোনো শর্টকাট নাই, সেটাই সত্যি কথা। পরিশ্রম করুন, সফল হবেন। কোন মতবাদ অনুসারে H+ আয়ন অ্যাসিড? আচ্ছা স্যার, H+ আয়ন অ্যাসিড কি? অ্যাসিড কেন? আমরা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তারা অ্যাসিড। লুইস, সে যেহেতু H+ এর কি নাই, সে ইলেকট্রন ত্যাগ করে বলছে, সে চাইলে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, সুতরাং সে লুইস অ্যাসিড হবে আনসার, সে লুইস মতবাদ। ওকে, পরে SnCl2 প্লাস 2Cl মাইনাস SnCl4 প্লাস দুইটা ইলেকট্রন বিক্রিয়াটিতে কোনটি লুইস অ্যাসিড? কোনটি লুইস অ্যাসিড? আমরা বলছিলাম ওই তো, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে SnCl2 হবে লুইস অ্যাসিড, SnCl2 হবে লুইস অ্যাসিড। কারণ ওই যে ফেরিক ক্লোরাইড, আমি কিন্তু লিস্টের মধ্যে দিয়েছিলাম ফেরিক ক্লোরাইড, তারপরে BF3, আমি বেসিক ক্লাসে কিন্তু দেয়া আছে স্যার। নিচের কোনটি লুইস অ্যাসিড? এই জায়গায় আসলে আনসার হওয়া ছিল উচিত ছিল SnCl2, SnCl4 হবে না, SnCl2, এটা হবে লুইস অ্যাসিড। নিচের কোনটি লুইস ক্ষার নয়? লুইস ক্ষার নয়, এটা সংশোধন করে নেন। নিচের কোনটি লুইস ক্ষার নয়? লুইস ক্ষার কারা? যারা ইলেকট্রন জোড় দিতে পারে তারা হলো ক্ষার। যারা ইলেকট্রন জোড় দিতে পারে কারা দিবে? যারা মাইনাস আয়ন অথবা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাইলে এগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে স্যার আছে, অক্সিজেন ইথারের মধ্যে আছে। এই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কেন্দ্রীয় পরমাণু। সুতরাং নিচের কোনটি লুইস ক্ষার নয়? যারা ইলেকট্রন জোড় দিতে পারবে না, কার্বন টেট্রাক্লোরাইড, আনসার হবে কার্বন টেট্রাক্লোরাইড। আশা করি আমরা বুঝতে পারছি। টুকরা দেখি, নিচের কোনটি অপেক্ষাকৃত বেশি শক্তিশালী লুইস ক্ষার? এই ক্ষেত্রে দেখেন নাইট্রোজেন ফ্লোরাইড, নাইট্রোজেন ক্লোরাইড, নাইট্রোজেন ব্রোমাইড, নাইট্রোজেন আয়োডাইড। অ্যানায়নের আকার যত বড় হবে, এই ক্ষেত্রে হেলোজেনের সাথে যে নাইট্রোজেনগুলো আছে, ওই অ্যানায়নের আকার বড় বিদায় সেটা শক্তিশালী লুইস ক্ষার। ক্ষার মানে কি? যারা লুইস ক্ষার কি ছিল? যারা ইলেকট্রন জোড় দিতে পারবে আর কি। এখন আসেন, এটার মূল কাহিনীটা হয়েছিল এরকম যে নাইট্রোজেনের সাথে যখন ফ্লোরিন থাকবে, একটু খেয়াল করেন, ফ্লোরিন থাকবে এই যে মুক্তজোড় ইলেকট্রন, এবং নাইট্রোজেনের সাথে যখন আয়োডিন, খেয়াল করেন স্যার, আয়োডিন, এই যে মুক্তজোড় ইলেকট্রন, যে যত তাড়াতাড়ি দিতে পারবে তার ক্ষারকত্ব ধর্ম কি হবে? বেশি হবে, তীব্র ক্ষার হবে। এই অ্যানায়নের আকার অর্থাৎ আয়োডিনের আকার বেশি হয়, সে কিন্তু শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল নিজের দিকে কম টানে, কিন্তু ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা আমরা জানি বেশি। ইভেন পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। ওরা কি করে? শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল নিজের দিকে একটু টানে, ফলে নাইট্রোজেনের একটু ঘাটতি দেখা দেয়, সে সহজে এটা দিতে পারে না। কিন্তু নাইট্রোজেনের সাথে আয়োডিন থাকলে তার আকার বড়, সে আসলে শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল একটু নিজের দিকে কম টানে, ফলে সে সহজেই সেই এই ইলেকট্রন জোড় দিতে পারে, সুতরাং সে শক্তিশালী ক্ষার। এটা এইভাবে মনে রাখবেন। ওকে, তারপরে 17 নম্বর দেখেন, এর মানে এটা আমাদের শেষ। নিচের কোনটি লুইস অ্যাসিড হিসেবে আচরণ করবে? লুইস অ্যাসিড যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। সালফার ডাইঅক্সাইড, এটা অষ্টক সংকুচিত যৌগ। তা কেন প্রশ্ন হলো দেখেন, সালফার ডাইঅক্সাইডের যে গঠন, এটা অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সে হবে মাইনাস, সে হবে মাইনাস। আমরা এইভাবে মনে রাখবো। তখন সে আংশিক প্লাস হইতে পারে। তা আংশিক প্লাস হইলে সেই ইলেকট্রন জোড় পাইলে সে কি করবে? গ্রহণ করবে। পানির মধ্যে যে পানি আমরা যখন H2O দিই, তখন ওই যে OH মাইনাসের সেই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, সুতরাং সে লুইস অ্যাসিড হিসেবে আচরণ করবে। তো সালফার ডাইঅক্সাইড লুইস, এটা তো অষ্টক সংকুচিত। তারপরে কি বলে, কপার আয়ন ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, সুতরাং এই সবগুলোই লুইস অম্ল। অর্থাৎ আনসার হবে আমার সবগুলো। আনসার হবে কি? সবগুলো। আনসার হবে সবগুলো, মনে রাখেন। নিচের কোনটি লুইস ক্ষার হিসাবে আচরণ করবে? স্যার লুইস ক্ষার, ক্ষার যারা ইলেকট্রন জোড় দিতে পারে। একটা জিনিস মনে রাখবা, যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে, মানে পাই বন্ধন, একটা এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, একটা সিগমার বাকি দুইটা পাই বন্ধনগুলো সঞ্চরণশীল, চাইলেই ভেঙে যেতে পারে। তখন ওই যে যারা সহজেই ইলেকট্রন কি করতে পারে? প্রোভাইড করতে পারবে। নিচের কোনটি লুইস ক্ষার হিসাবে? এটা কি আছে? ত্রিবন্ধন আছে, সে ইলেকট্রন জোড় দিতে পারবে। পাই বন্ধন আছে, মানে দ্বিবন্ধন, সেও দিতে পারবে। তারপরে কি, এই যে নাইট্রোজেন, এটার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেও দিতে পারবে ক্ষার হিসেবে। অর্থাৎ সবগুলো। নিচের কোনটি লুইস ক্ষার হিসেবে আচরণ করবে? আনসার হবে 18 নম্বর সবগুলো। নিচের কোনটি লুইস অ্যাসিড হিসেবে আচরণ করবে? লুইস অ্যাসিড মানে কি? যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের মানতে সমস্যা নাই, তারপরে কপার আয়ন মানতে সমস্যা নাই। এই জায়গায় আপনার একটু কনফিউশন হতে পারে। কার্বন ডাইঅক্সাইড, সেম ব্যাখ্যা। কার্বন ডাইঅক্সাইডের লুইস অম্ল হিসেবে আচরণ করবে, কারণ কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তখন এই শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল সে একটু নিজের দিকে টেনে, এমআই মাইনাস, এমআই মাইনাস, আর মাঝখানে আসলে ও আংশিক প্লাস আদান প্রাপ্ত হয়। এর মানে কি, অন্য কেউ যদি ইলেকট্রন জোড় তাকে দেয়, সে কি করতে পারবে? যেমন OH মাইনাস পানি, ওই যে তার মধ্যে সেই ইলেকট্রন জোড় তাকে দিবে, তখন সে কি করবে? যুক্ত হইতে পারবে। অর্থাৎ যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে তারাই তো অম্ল, সুতরাং সেও লুইস অম্ল। আনসার হবে সবগুলো। আনসার হবে কি?
সবগুলো আনসার হবে সবগুলো। সহজ না স্যার? এমসিকিউ আনসার করো। আপনারা এইভাবে প্রত্যেকটা টপিক বেসিকটা ক্লিয়ার থাকলে প্রত্যেকটা টপিক, এবং আমাদের কোর্সে পেইড কোর্সে আমরা একেবারে অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল অর্থাৎ আপনার সিলেবাসটা এভাবে সুন্দরভাবে গুছানো থাকবে। এবং আমার বিশ্বাস বেসিক ক্লাস প্লাস কিওয়ার্ড ক্লাস প্লাস এমসিকিউ ক্লাস করলে আপনার শতভাগ নিবন্ধন উত্তীর্ণ হওয়া সম্ভব এবং চাকরিটা নিশ্চিত করা সম্ভব। আমি কিন্তু জীবনে 14তম নিবন্ধন একবারেই কলেজ নিবন্ধন দিয়ে জাতীয় মেরিট লিস্ট থেকে 116তম হয়ে কলেজে চাকরি করতেছি। সেই কনফিডেন্স আপনাদের আমি দিতে পারি আমার 14 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে। নিচের কোনটি লুইস অ্যাসিড ও লুইস ক্ষার কোনটি নয়? আচ্ছা, তো লুইস অ্যাসিড যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। লুইস অ্যাসিড বা লুইস ক্ষার কোনটি নয়। হ্যাঁ, নিচের কোনটি লুইস অ্যাসিড ও ক্ষার কোনটি নয়। এই যে আয়ন আছে এই সবগুলো একই ফরম্যাট। জিঙ্ক ক্লোরাইড, এই জায়গা হবে জিঙ্ক। জিঙ্কের আসলে অষ্টক কেন্দ্রীয় পরমাণু কি হয়, ডি অরবিটাল পূর্ণ হয়ে যায়, সে কি করতে পারে না, ইলেকট্রন জোট দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে রাজি নয়, সেই ক্ষেত্রে হবে কি বা সক্ষম না, এই ক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড হবে। কোনটি লুইস অ্যাসিড বা লুইস ক্ষার কোনটি নয়। লুইস অ্যাসিড বা লুইস ক্ষার আমরা এই জায়গায় পড়ছিলাম কি দেখেন তো স্যার, লুইস অ্যাসিড বা লুইস ক্ষার কোনটি নয়। লুইস অ্যাসিড লুইস ক্ষার কি, যারা ইলেকট্রন জোট দিতে পারবে এবং গ্রহণ করতে পারবে। এই দেখেন, সে মুক্তজোড় ইলেকট্রন দিতে পারবে, প্রোটন গ্রহণ করতে পারবে। এই জায়গার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কি বলে দেখেন তো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, সে কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন জোড় গ্রহণ করে, সে লুইস অম্ল। তারপরে হাইড্রোনিয়াম আয়ন, সে প্রোটন দিতে পারবে, সে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, যেহেতু প্লাস আয়ন, সেও লুইস অম্ল। তারপরে সে ইলেকট্রন জোড় দিতে পারবে, সে লুইস ক্ষার। সালফিউরিক অ্যাসিড আসলে লুইস ক্ষার না। প্রশ্ন হলো কেনে, সে হইল আর্হেনিয়াস মতবাদী, সে প্রোটন ত্যাগ করতে পারবে। এর মানে আমার আনসারটা হবে কি সালফিউরিক অ্যাসিড। দেখছেন কনফিউশন না? সালফিউরিক অ্যাসিডের যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, তো সালফিউরিক অ্যাসিড তো প্রোটন দান করবে, এটা ব্রনস্টেড ও লাউরি মতবাদ অনুযায়ী অথবা আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী আমরা এটা বর্ণনা দিতে পারি। নিচের কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, এই ক্ষেত্রে আমার আনসার হবে ফেরিক আয়ন, ধনাত্মক চার্জ বিশিষ্ট। আশা করি আমরা এটা বুঝতে পারছি। 23 নম্বর এমসিকিউটা আসলে কি, নিচের কোনটি লুইস অ্যাসিড নয়? স্যার আমরা লুইস অ্যাসিডের লিস্টে যদি ছিলাম কিওয়ার্ডে বোরনটায় BCl3 লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, কিন্তু SnCl4 না। আনসার ছিল SnCl4 না, SnCl2 কিন্তু লুইস অ্যাসিড। SnCl2 লুইস অ্যাসিড, একটু আগে আমি বলছিলাম, এর মানে SnCl4 লুইস অ্যাসিড না। নিচের লুইস ক্ষার মানে কি, যারা ইলেকট্রন জোড় দিতে পারে। এই যে স্যার নাইট্রোজেন আছে, সে মুক্ত জোড় ইলেকট্রন দিবে, সুতরাং সে লুইস ক্ষার, ইলেকট্রন জোড় দিতে পারবে। নিচের লুইস ক্ষার নয়, যারা মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারবে না, ও মুক্ত জোড় ইলেকট্রন দিবে, সুতরাং এরা লুইস ক্ষার। কিন্তু এই যে SnCl4 সে লুইস ক্ষার নয়, SnCl4 সে কিন্তু লুইস অ্যাসিডও না। লুইস অ্যাসিড হইতে SnCl2 হইতো তার। ওকে, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু আচরণ করে কি হিসাবে? জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু আমরা নবম দশম শ্রেণী থেকে সেই জটিল যৌগের নাম শুনে আসছি, মনে আছে নি স্যার? একটা জটিল যৌগের নাম বলেন তো। আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম, যারা রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। আমি আপনাদের একটা জটিল যৌগ দেখাই, যেমন Cu2+, তার সাথে NH3, বললেন তো এটার নাম কি? NH3 মুক্ত জোড় ইলেকট্রন দিচ্ছে, H3n। দেখেন তো ইন্টারমিডিয়েটে পড়ছিলেন আপনারা। এই যে স্যার এটাকে আমরা কেমনে লিখি, NH3 দিয়ে 4টা, তারপরে Cu, এবং জটিল যৌগগুলো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, মনে আছে? টেট্রাইমিন কিউপ্রিক আয়ন। এই যে স্যার ওই যে কেন্দ্রীয় পরমাণুর নাইট্রোজেনগুলা মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, এই কেন্দ্রীয় পরমাণু, এবং এইগুলাকে আমরা বলি লিগ্যান্ড। কি বলি? লিগ্যান্ড। এগুলাকে আমরা কি বলি? লিগ্যান্ড। লিগ্যান্ডের সংখ্যা কি মনে আছে? লিগ্যান্ড এগুলাও পড়া লাগবে আমাদের। লিগ্যান্ড হলো জটিল যৌগ গঠনের বেলায় যারা ইলেকট্রন জোড় দাতা হিসেবে কাজ করবে, এবং এই যৌগের মধ্যে সন্নিবেশ সংখ্যা 4। প্রশ্নের সন্নিবেশ সংখ্যা কি আসতে পারে স্যার? আমার প্রতিটি কথায় কিন্তু এক একটা এমসিকিউ। আপনি যে কথাটাই বলি না কেন, আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে ফলো করতে হবে। পরীক্ষার ফাইনাল পরীক্ষা ঠিকই বুঝতে পারবেন যে স্যার আমার কথাগুলো কত ইম্পর্টেন্ট ছিল। এই যে স্যার এই জায়গায় কিন্তু সন্নিবেশ সংখ্যা, যে লিগ্যান্ডের মোট সংখ্যাটা ছিল সন্নিবেশ সংখ্যা, এই জায়গায় সন্নিবেশ সংখ্যা 4, টেট্রাইমিন কিউপ্রিক আয়ন।
ওকে, আমি অন্যদিকে যাচ্ছি না। জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু আচরণ করে, যেহেতু সে ইলেকট্রন জোড় গ্রহণ করে, সুতরাং লুইস অম্ল, সে লুইস অম্ল। কোনটি একক্ষারকীয় অ্যাসিড? একক্ষারকীয় অ্যাসিড, আমার লিস্টটা কি মনে আছে ব্যতিক্রমগুলা? বুরিক অ্যাসিডের কথা মনে আছে, আমি যে স্টার চিহ্ন দিয়ে দিয়েছিলাম, সুতরাং সেই জায়গায় একক্ষারকীয় অ্যাসিড হলো বুরিক অ্যাসিড। অন্যগুলা কি একটু বলেন তো? এই যে ফসফরাস অ্যাসিড ছিল দ্বিক্ষারকীয়, এর মধ্যে প্রতিস্থাপন হাইড্রোজেন ছিল কয়টা? দুইটা, এটা দ্বিক্ষারকীয়। এটা কি ফসফরিক অ্যাসিড, এটা ত্রিকারকীয়, এটা ত্রিকারকীয়। কিন্তু এটা কি বলেন তো, এই অ্যাসিডটার নাম কি চিনতে পারছেন? এটা আপনার বিভিন্ন সময় এরকম লিখে আসতে পারে, COOH দিয়ে 2 দিয়ে দিবে, অথবা COOH, এই যে স্যার দুইটা প্রতিস্থাপন, এটাও কিন্তু দ্বিক্ষারকীয় অম্ল। তো একক্ষারকীয় বুরিক অ্যাসিড আমার স্টার চিহ্ন দিয়ে আপনার MCQতে দেওয়া আছে। স্যার আমি আমার ওই যে অম্ল ক্ষারকের মতবাদের বেসিক প্লাস কিওয়ার্ড ক্লাসের শেষে এই ক্লাসের সাথে 27টা MCQ সলভ করে দিছি। আমি আরও 23টা MCQ সলভ করবো, 50টা মিনিমাম এই টপিকের উপরে। আমার মনে হয় এই 50টার মধ্যে এই টপিক থেকে যে 2-3টা প্রশ্ন আপনাদের আসার কথা বা আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আসে এই MCQগুলোর মধ্যেই আসবে। তো আপনারা ডেমো ক্লাস দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই কোর্সে ভর্তি হবেন বা যুক্ত হবেন। আমার বিশ্বাস আপনার একটা সুন্দর প্রিপারেশন আমি আসলে সম্পন্ন করে দিতে পারবো। আমি কিন্তু 14তম নিবন্ধনে একবারই পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজের প্রভাষক হয়েছি, সেই 12-14 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। তবে অনুরোধ থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দেখে ভালো লাগলে আসলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসের জন্য আমার সাথেই থাকুন।